দিল্লির মুখ্যমন্ত্রী যদি গ্রেফতার হতে পারেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি গ্রেফতার হতে পারেন, তাহলে দরকার পড়লে বাংলার মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার হতে হবে। আমার নিজের চোখের সামনে আমার পাড়ায় দুটি সরকারি স্কুল বন্ধ হয়ে গেল লাস্ট 5 থেকে 7 বছরে। কেন হলো? কোনো উত্তর নেই। আমি এক্সপেক্ট করবো নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা দেবেন। যে যোগ্য অযোগ্যকে আলাদা করা যদি সরকারের সদিচ্ছার মধ্যেই থাকতো, যে হ্যাঁ ঠিক আছে একটা করাপশন হয়েছে, আমি করাপশনটাকে সলভ করবো, যারা ঘুষ দিয়ে চাকরিতে এসছো তারা বেরিয়ে যাও, যারা সৎ উপায় এসছো তারা থাকো, এই মানসিকতাটা যদি থাকতো তাহলে যে কোনো মূল্যে গভর্নমেন্ট এবং এসএসসি তারা কোঅপারেট করে এটা ডকুমেন্ট ভেরিফাই করতেন। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তদন্ত চলতে পারে এবং যাদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেটাও আপাতত স্থগিতাদেশ রয়েছে। মানে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, প্রথম কথাই হচ্ছে সুপ্রিম কোর্ট যখন কোনো একটা রায় দেন তাদের জুরিসপ্রুডেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের অনেক দিক বিবেচনা করে রায় দিতে হয়। ফলে এই রায়টার পেছনে তৃণমূল যেটা বলবার চেষ্টা করছে যে হ্যাঁ এই তো সব হাইকোর্টকে একদম মুখে ঝামা ঘষে দিলাম, এই টাইপের একটা ব্যাপার, তা কিন্তু মোটেই না। প্রথম ঘটনা হচ্ছে যে কতগুলো ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে এই এন্টায়ার হিয়ারিংটা থেকে, লাস্ট দিনের হিয়ারিং। প্রথম যখন আমি দেখলাম যে অ্যাপিয়ার করলেন রাজ্যের পক্ষের উকিল যারা বললেন, তারা শুরুতেই বললেন যে আমরা যোগ্য অযোগ্য কে কী ব্যাপার এই নিয়ে কিছু বলছি না, আমরা বলতে চাইছি সিবিআই প্রোব অন ক্যাবিনেট, যেটা লেখা ছিল এখানে যে ক্যাবিনেটের এগেনস্টে বা এন্টায়ার প্রসেসের এগেনস্টে সিবিআই এনকোয়ারি হোক, এই এনকোয়ারিটার আমরা চাইছি এটা বন্ধ হোক। তার কারণ কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়ে যেতে পারে। তার কারণ খুব সিম্পল, যেই মুহূর্তে ক্যাবিনেটের এগেনস্টে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে তদন্ত হতে আরম্ভ করবে, সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার বড় বড় মন্ত্রী, আমলা, দরকার পড়লে অনারেবল চিফ মিনিস্টার, তাদের কিন্তু কোমরে দড়ি পড়তে পারে। সেই কারণে সুপ্রিম কোর্টের একটা দায়বদ্ধতা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিটাকে যতক্ষণ পারা যায় ততক্ষণ সুরক্ষিত রাখার। তার কারণ আমরা দেখেছি যে দিল্লিতে কেজরিওয়াল সাহেবের অ্যারেস্ট থেকে শুরু করে অন্যান্য যে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হয়েছে, সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যালাসি তৈরি হয়, সেখানে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হয়। এই আনরেস্টটাকে একটা জুডিশিয়াল সিস্টেম শেষ পর্যন্ত রক্ষা করবার জন্য সব রকমভাবে চেষ্টা চালিয়ে যায়, কারণ সেটাই দায়বদ্ধতা। তার কারণ হঠাৎ করে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি সবাই মিলে জেলে চলে যাচ্ছেন, আর তো বাংলাটার তো 12টা বেজে যাবে, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, সোশ্যাল ইকোনমিক আনরেস্ট হয়ে যাবে, এটা তো হয় না। তো সেই কারণে অ্যাডমিনিস্ট্রেশনকে বাঁচিয়ে রাখাটা যতক্ষণ পারা যায়, একেবারে উপায়হীন হয়ে গেলে তখন কিছু করার নেই, যতক্ষণ পারা যায় জুরিসপ্রুডেন্সের যে পয়েন্ট অফ ভিউ থেকে সুপ্রিম কোর্ট দেখে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিকে বা সাংবিধানিক মেশিনারিকে টিকিয়ে রাখা। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন এই এসএসসির পক্ষ থেকে যারা কথা বলতে আরম্ভ করেছিলেন সেদিন হিয়ারিংয়ে, অদ্ভুত মজার ব্যাপার, এসএসসিকে যখন 4 থেকে 5 বার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি জিজ্ঞাসা করছেন যে আপনারা কি নিশ্চিত যে আপনারা যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করে দেখাতে পারবেন, একবারও পরিষ্কার করে বলতে পারছে না, খালি বলছে নাইসা জানে। নাইসা যখন আবার 65B এভিডেন্সের কথা বলছে তখন বলছে না আমি জানি না, ওই আরও 2জন ভেন্ডার আছে তাদেরকে বলুন। মানে তাহলে কে দায়ী? তুমি একটা স্কুল সার্ভিস কমিশন, তুমি একটা পরীক্ষা কন্ডাক্ট করছো, তুমি কাকে দ্বারা ওএমআর স্ক্যান করাবে, কোন হার্ড ডিস্কে স্টোর করবে, সেটা তো আমার দেখার দায়িত্ব নয় রে ভাই। আমি পরীক্ষার্থী, তুমি পরীক্ষা নেওয়ার জন্য অটোনোমাস বডি হিসেবে তোমাকে রাখা হয়েছে। ধরুন ফর এক্সাম্পল আপনি একটা মিডিয়া হাউস চালাচ্ছেন, আপনার অফিসের ধরুন কম্পিউটারে কাজ আছে, এসির ব্যাপার আছে, ইলেকট্রিকের, আপনি তো ইলেকট্রিক মিস্ত্রি নন, কিন্তু আপনি ইলেকট্রিশিয়ানকে ডাকবেন অথবা এসি টেসির জন্য কোনো ভেন্ডারকে ডাকবেন, তাকে দায়িত্ব দেবেন যে ভাই এগুলো সব তুমি দেখো। এবার ধরুন এসিতে একটা বিষাক্ত গ্যাস ভরে দিয়েছে কেউ, বিষক্রিয়া হয়ে আপনার এমপ্লয়িরা অসুস্থ হয়ে গেছে, আপনি বলতে পারেন যে না এসির মিস্ত্রি দায়ী, আমি কিছু জানি না, আমার ক্যাম্পাসে দাঁড়িয়ে তো সে অসুস্থ হয়েছে। তো প্রবলেমটা তো এখানেও একই, এসএসসি কাকে দ্বারা আউটসোর্স করিয়েছে, কাকে দ্বারা ওএমআর স্ক্যান করিয়েছে, কি করেছে না করেছে সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এসএসসিকে দায়িত্ব নিতে হবে যে কোথায় গেল স্ক্যানটা, যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা অ্যাকাউন্টেবল, তোমরা একটা অটোনোমাস বডি, সেটা না করে এন্টার হিয়ারিং প্রসেসে আমতা আমতা করছে, এর দিকে আঙুল তুলছে, তার দিকে আঙুল তুলছে, একে ডাকছে তাকে ডাকছে, মানে একটা প্রসেসটা ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। এবং আপনি দেখুন যে একটা অটোনোমাস বডি কতখানি ফেইলিয়ার হতে পারে, যে
কতটা দুর্নীতি হয়েছে সেটা তারা নিজেরাই বলতে পারছে না। তারা এটা বলে দিক, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যেতে হচ্ছে কেন? হাইকোর্টই তো বলে দিতে পারতেন যে আমাদের কাছে যে পরীক্ষা টরীক্ষা আছে বা যা ইনফরমেশান আছে সেই হিসাবে এই 10 জন হচ্ছে যোগ্য, এই 5 জন হচ্ছে অযোগ্য। আজ অবধি তারা পরিষ্কার করে বলতে পারছেন না, খালি খেলাটাকে ঘুরিয়ে যাচ্ছেন। এই আজ না কাল, কাল না পরশু, এই করে একবার বলছেন 5 জন, একবার বলছেন 50 জন, একবার বলছেন না ওএমআর নেই, সিবিআই এর ডকুমেন্টস থেকে দেখুন। এই যে একটা মিথ্যে কথার একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য আরও 10টা মিথ্যেকে ইনভোক করার যে প্রচেষ্টা এসএসসি চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত ডেট্রিমেন্টাল হয়ে দাঁড়িয়েছে। এবং সেই কারণে আপনি দেখুন যে প্রবলেমটা সলভ করবার এদের কোনো সদিচ্ছা নেই। এখন এরা যেটা করছে, আইদার ওই প্রসেসটাকে ডিলে করে কিভাবে আরও দেরি পর্যন্ত, মানে এই যে ভোটের বৈতরণীটা পার করে ফেললো, এরকম আরও কিছুটা ডিলে করা যায় কিনা সেই তাল করবে, অথবা চেষ্টা করবে যে থাক, আর বেশি তদন্ত করবার দরকার নেই, যে যেখানে আছে সেখানেই থাকুক। সেই কারণে আপনি যদি দেখেন যে সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে বলছে যে সিবিআই অ্যাকশান হবে কিন্তু কোয়ার্সিভ অ্যাকশান নেওয়া যাবে না। তার মানেটা হচ্ছে সোজা ব্যাপার, দুমদারাক্কা গ্রেফতার করা যাবে না। তার কারণ খুব সিম্পল, ক্যাবিনেটের এগেনস্টে এনকোয়ারি এবং সিবিআই এনকোয়ারি এটা একটা মারাত্মক জিনিস, এবং সেই এনকোয়ারি যদি প্রপারলি হতে আরম্ভ করে এবং একটা তদন্তকারী সংস্থা যদি তার সম্পূর্ণ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করতে থাকে, তখন অ্যাবসলিউটলি মন্ত্রী আমলাদের গ্রেফতার হতে হবে এবং তখন বাংলার প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে পড়বে। সেই কারণে সুপ্রিম কোর্ট চেষ্টা করছে এবং এই হলটা দেওয়া হয়েছে, তার 2-3টে কারণ আছে। কারণ কিছু রিয়েলিটি চেকের ব্যাপার থাকে। প্রথম ব্যাপারটা হচ্ছে, আজকে সুপ্রিম কোর্ট শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। বারবার প্রধান বিচারপতি বলছেন যে এই যে 8,000 লোকের নাম আমরা পাচ্ছি বিভিন্ন টেবিল থেকে, এটাই কি এক্সস্টিভ? কারণ এই 8,000 লোকের জন্য বাকি 10,000 15,000 লোক সাফার করতে পারে না। এটা অনৈতিক, এটা সত্যিই অনৈতিক। তার কারণ একটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে। আজকে যদি এই এত হাজার হাজার মানুষকে তারা যে মায়না পেয়েছেন এই 11-12% সুদের হারে, সেই সংখ্যাটা হিউজ। এবার হ্যাঁ, সত্যি আমিও মনে করি যে তুমি ঘুষের টাকা দিয়েছো, তুমি কেন টাকাটা দিতে পারবে না? আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলে যে ঘুষের টাকা যদি দিতে পারো তাহলে এই টাকাও দেওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্টের পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ নয়, তারা মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে যে সত্যিই তো আজকে ধরুন একটা লোক 10,000 টাকা মাইনে পায়, তা সেই মাইনাটা তো সে বাড়িতে খাটের তলায় রেখে দেয়নি, সে খরচ করেছে, সে জীবনযাপন করেছে, তার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়িয়েছে। তা হঠাৎ করে বোতাম টিপলাম আর তো একদম প্রিন্ট হয়ে বেরিয়ে চলে এলো টাকা, এটা তো হয় না। ফলে এই লোকগুলো কি করবেন? এবং আজকে এই 25-26 হাজার লোক যে অন্ধকারের মধ্যে ঝুলছিলেন, তারা আত্মহত্যা করতে পারতেন, তারা অসুস্থ হয়ে পড়তে পারতেন, তার দায়টা কে নেবে? সেই কারণে সুপ্রিম কোর্ট মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বারবার বলবার চেষ্টা করছেন যে আমরা ততক্ষণ লড়ে যাব, দেখা যায় কি না যে কে যোগ্য এবং কে অযোগ্য। তার কারণ কয়েকটা পচা মেটেরিয়ালের জন্যে এন্টায়ার বস্তাটাকে সত্যিই পচা ঘোষণা করা যায় না। একমাত্র তখনই করতে হবে যখন আর কোনো উপায় থাকবে না, যখন আমি বাঁচতে পারবো না, যখন সব মিলেমিশে যাবে, আমার কাছে কোনো উপায় না থাকলে তখন প্যানেল ক্যান্সেল করতে হবে। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে ওই মুচলেখা দেওয়ার কথা বলেছে যে হ্যাঁ, আমরা চাকরিতে বহাল থাকবো, কিন্তু যদি ইন ফিউচার রায়টা এরকম হয় তাহলে আই উইল বি লায়াবল টু পে মাই ফিজ। আমার যা যা আমি স্যালারি নিয়েছি সেগুলো আমি গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিতে বদ্ধপরিকর। সেই মুচলেখাটা দিতে বলেছে, কিন্তু কশাসলি, যে আপনি এটা জেনেই চাকরি করুন, আগামীতে যতদিন এই ট্রায়ালটা চলবে আপনি মায়না পাবেন, আপনি সরকারি সুবিধা পাবেন, কিন্তু জেনে রাখুন যদি প্যানেলটা ক্যান্সেল হয় বা যদি প্রমাণিত হয় আপনি অযোগ্য, তাহলে আপনাকে এটা ফেরত দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়েছে। তার কারণ এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্যে আজকে 25-26 হাজার মানুষ শুধু এনলিস্টেড যাতে চাকরি বাতিল হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না সংখ্যাটা 25,000 বা 26,000 নয়। এই 25,000-এর বাড়িতে অন্তত 2 জন করে মানুষ আছে, তার মা বাবা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, স্বামী আছে, তারা কি করবে? এন্টায়ার ফ্যামিলি স্ট্রাকচার, কয়েক লক্ষ মানুষের মানে ফ্যামিলি জীবনটা একেবারে অন্ধকারে চলে যাবে। তারা কিভাবে থাকবেন? আজকে অসুস্থ হয়ে পড়লে কোথা থেকে টাকা পাবেন কেউ জানে না, নো ওয়ান নোজ। ফলে সেইটাকে শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখাটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং সেই রায়ই তারা করছেন। তারা শেষ দিন অবধি চেষ্টা করবেন যে যদি এই যোগ্য অযোগ্যের এই চাল কাকড়ের পার্থক্যটা বের করে ফেলা যায়। শুনানিতে দেখা গেছে যে অযোগ্যদের নিয়ে সেরকম কোনো সওয়াল করা হয়নি, বড় সিবিআই তদন্ত ঠেকানোর ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছে। মানে কোনোভাবে কি তারা এই দায়টা এড়িয়ে গিয়ে শুধুমাত্র ক্যাবিনেটটাকে বাঁচানোর চেষ্টা করছে? হ্যাঁ, অবশ্যই। আপনার আগের প্রশ্নের উত্তরেই আমি যেটা বললাম যে প্রথম কথাই হচ্ছে যে যোগ্য অযোগ্যকে আলাদা করা যদি সরকারের সদিচ্ছার মধ্যেই থাকতো যে হ্যাঁ ঠিক আছে একটা করাপশান হয়েছে, আমি করাপশানটাকে সলভ করব, যারা যারা ঘুষ দিয়ে চাকরিতে এসছো তারা বেরিয়ে যাও,
যারা সৎ উপায় এসছো তারা থাকো, এই মানসিকতাটা যদি থাকতো তাহলে যে কোনো মূল্যে গভর্নমেন্ট এবং এসএসসি তারা কোঅপারেট করে এটা ডকুমেন্ট ভেরিফাই করতেন। এবং আমি এই যতই এরা বলুক আমার কাছে কিচ্ছু নেই এই জানি না, যে একটা সিনড্রোম আছে এদের, কিছু বললেই বলে জানি না শুনিনি, এই জানি না সিনড্রোমটা আসলে ভাঁওতাবাজি আমি বিশ্বাস করি। কারণ বিভিন্ন সরকারি প্রজেক্টে দীর্ঘদিন কাজ করেছি, এখনও করছি, এদের ডকুমেন্টেশন আর্কাইভ অবশ্যই আছে। এরা ইচ্ছা করে বলছে না, তার কারণ যেই মুহূর্তে আপনি এই ঝাড়াই পোছাই করতে আরম্ভ করবেন, আপনি তো ঘুষ খেয়ে নিয়েছেন, এরা তো তখন পেদাবে, বলবে যে বেটা এত লক্ষ টাকা দিয়েছি, চাকরি নিয়েছি, চাকরিও গেল, আবার সুদের হারে ফেরতও দিতে হচ্ছে, তখন তো নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করবে, অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। সেই কারণে এরা পিঠ বাঁচানোর জন্যে এরা কিছুতেই পরিষ্কারভাবে বলছে না যে ভাই এরা অযোগ্য এরা যোগ্য, কিছুতেই বলছে না, এবং আমি নিশ্চিত যে আগামীতেও বলবে না, তার কারণ এদের নিজেদের পিঠ বাঁচানোর একটা দায়বদ্ধতা আছে। এরা এখন যেটা করছে যে নিজেদের চেয়ার টেকানোটাকে আগে প্রায়োরিটাইজ করছে। কারণ আমি আবারও বলছি, সিবিআই যদি তার ফুল কনস্টিটিউশনাল পাওয়ার ব্যবহার করতে আরম্ভ করে তাহলে এক এক করে ধরবে, অ্যারেস্ট করবে এবং এনকোয়ারি শুরু করবে এবং বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে। তো তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী যদি গ্রেফতার হতে পারেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি গ্রেফতার হতে পারেন, তাহলে দরকার পড়লে বাংলার মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার হতে হবে। এই গ্রেফতারটা কিভাবে আটকানো যায়, একটা ক্যাবিনেটে সুপার নিউমেরারি পোস্ট হচ্ছে 2016 পোস্ট, সুপ্রিম কোর্ট অবজারভেশন বলছে 2016টা নাকি 18তে না কবে এসে সেই পোস্ট ক্রিয়েট হচ্ছে, মানে ব্যাকডেটেড পোস্ট। কীভাবে ক্রিয়েট হলো, কেন ক্রিয়েট হলো, তার কোনো জাস্টিফিকেশান নেই। এদিকে গভর্নমেন্ট বলছে আমি কিছু জানি না। আরে জানো না মানে, সুপার নিউমেরারি পোস্টটা হঠাৎ করে একদিন গজিয়ে কোনো একটা ডিপার্টমেন্টের একজন আধিকারিক বললে হয় না, এটা মন্ত্রিসভা থেকে পাস হতে হয়, সেখানে মুখ্যমন্ত্রীর অ্যাসেন্ট লাগে, মুখ্যমন্ত্রী অবভিয়াসলি জানেন, তারপরে সেটা এজির ইনভলভমেন্ট, অ্যাডভোকেট জেনারেলের ইনভলভমেন্ট আছে, চিফ সেক্রেটারি ইনভলভমেন্ট আছে, কেউ কিছু জানে না, হঠাৎ করে একটা সুপার নিউমেরারি পোস্ট কতগুলো ক্রিয়েট হয়ে গেল, স্টেপ জাম্প হচ্ছে। ওখানে একটা ডেটের ইনকনসিস্টেন্সি আছে, যে জবে ভ্যাকেন্সি হয়েছিল এবং জবে পোস্ট তৈরি করা হয়েছে সেই দুটো ডেট মিলছে না। এমনকি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যে আরটিআই করে যে ওএমআর শিটগুলো কপি পেয়েছেন তার সাথে সিবিআইয়ের ওখান থেকে রিস্টোর করা ওএমআর শিটের মিসম্যাচ হচ্ছে। তার মানে এটাও হতে পারে যে আরটিআই হিসেবে যে ইয়েগুলো আপনার ওএমআরগুলো দেখানো হচ্ছে সেটাও হয়তো ভুল। কেউই জানে না যে আসলে ভিতরে কি হচ্ছে, পুরো জিনিসটায় ঘোটালা পাকিয়ে রেখেছে। এবং ওদের প্রধান কনসার্ন হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন আটকানো এবং ক্যাবিনেট ফেইলিয়ার থেকে ক্যাবিনেটটাকে আটকানো এবং চিফ মিনিস্টার রোলটাকে আটকানো। সেই কারণে বারংবার প্রত্যেকটা হিয়ারিংয়ে, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন যেখানেই যাচ্ছে, এরা একবারও বলছে না যে প্যানেল ক্যান্সেলেশনটা আটকান, এরা একবারও বলছে না যে না ঠিক আছে প্যানেল ক্যান্সেল করুন কিন্তু মাইনে ফেরত দিতে বলবেন না। এটাও তো বলতে পারতেন যে ঠিক আছে মাইনা তো কনজিউম করে ফেলেছে, ইউটিলাইজড হয়ে গেছে, তো মাইনা ফেরত দেওয়ার রায়টা আপনি মানে সেটার বিরোধিতা করছি আমরা, বলতেই পারে, সেটাও একটা আর্গুমেন্ট হতে পারতো যে আপনি বাদ দিয়ে দিন কিন্তু মাইনা ফেরত দিতে বলবেন না। দ্যাট ক্যান বি অ্যান আর্গুমেন্ট, যে কোথা থেকে দেবো, আমার কি বাড়িতে টাকার গাছ আছে, চাকরিও চলে যাবে, টাকাও দিতে হবে, কোথা থেকে দেবো, আই হ্যাভ কনজিউমড, সেটা বলছে না। এরা বলছে না যে কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য অন্য কি বিকল্প ভেরিফিকেশনের ব্যবস্থা আছে, সেই নিয়ে কোনো মন্তব্য নেই। সকাল থেকে শুরু করে হচ্ছে যে সিবিআই আটকাও, ক্যাবিনেটকে আটকাও, মন্ত্রী আমলাদের আটকাও, চিফ সেক্রেটারিকে আটকাও। তার কারণ হচ্ছে করাপশানের বোঝাটা একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত ঢুকে গেছে, সেটা অনারেবল চিফ মিনিস্টার বোঝেন। সেই কারণেই আপনি দেখবেন যে রায়টা বেরোনোর পরে চিফ মিনিস্টার টুইট করেছেন যে আজকে একটা মানসিক স্বস্তি পেলাম। কিসের স্বস্তি পেলেন আপনি? আপনি যদি এত কনফিডেন্ট হন যে আমি জাস্টিস পাচ্ছি, তাতে আবার স্বস্তি কিসের থেকে স্বস্তি পাচ্ছেন আপনি? আসলে স্বস্তি উনি পেলেন, উনি খুব চিন্তায় ছিলেন, অনারেবল চিফ মিনিস্টার চিন্তায় ছিলেন যে রায় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কোনোরকমভাবে যদি কোয়ার্সিভ অ্যাকশান নিতে আরম্ভ করে, তাহলে ওনার ঠিকানা হতে পারে তিহার জেল। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ক্যাবিনেটের এই মুহূর্তে অংশ নন, ফলে উনি কি বলছেন সেটা আমি গুরুত্ব দিচ্ছি না এই মুহূর্তে। উনি দলের মুখপাত্র বা দলের সেক্রেটারি হিসেবে যা বলার উনি বলবেন। কিন্তু আমার কনসার্নটা হচ্ছে মন্ত্রিসভা কখনোই তার দায় এড়াতে পারে না, যেটা এখন বারবার করছে অনৈতিক অসভ্যতামি, যে মন্ত্রিসভা চালাই, ক্যাবিনেট আমার, মন্ত্রীগুলি আমার। পার্থ চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা মন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা মন্ত্রী, এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা একটা অটোনোমাস বডি। তাহলে তোমার সরকারের প্রত্যেকটা টেবিলে যদি করাপশান হয়, তাহলে তুমি দায়িত্ব নেবে না? তুমি সংশোধনের ব্যবস্থা করবে না? তুমি বিকল্প পথ দেবে না? তুমি খালি নিজের চেয়ার বাঁচাবে? এই কি স্বার্থপর আচরণ রে ভাই! তো সেই কারণে আপনারা খুব নিশ্চিন্তে থাকুন যে এই ট্রায়ালটা চলবে, এবং আমি নিশ্চিত আমার সুপ্রিম কোর্টের ওপরে যে আস্থা আছে যে তারা শেষ দিন পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন যে 8-10 হাজার যে মানে পলিউটেড যে পপুলেশনটা রয়েছে
তাদের জন্য যাতে যারা সত্যিই যোগ্য প্রার্থী রয়েছেন তারা যাতে সাফার না করেন। ভারতবর্ষের প্রধান বিচারপতি স্বয়ং বলছেন যে এটা আমি হতে দেবো না, আমি শেষ দিন পর্যন্ত লড়ে যাব। তিনি বারবার অবজারভেশনে বলছেন যে আমি কোনো মতেই সরকারি চাকরির প্রতি মানুষের মানে অনাস্থা হতে তিনি দেবেন না, এবং কয়েকজনের জন্য সবাইকে যে বিপদে পড়তে হয়েছিল এই তৃণমূলের দুর্নীতির জন্যে, সেটাও কিভাবে রিভিউ করা যায় সেটাও তারা দেখবেন বলে আমার বিশ্বাস। এবং আমার মনে হয় ন্যায়, নীতি এবং সততার জয় হবে, আর ঢপবাজ, মিথ্যেবাদী, দুর্নীতিপরায়ণ লোকেদের ঠিকানা তিহার জেল। অভিষেক ব্যানার্জি বলছেন যে বাংলার যুব সম্প্রদায়ের বেকারত্বকে তারা যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারা মানে বাম বিজেপি যে ষড়যন্ত্র করে সে বেকারত্বের দিকে ঠেলে দিতে চেয়েছে সেটা সফল হতে দেয়নি। তৃণমূল যে অঙ্গীকার করেছিল তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চাকরি রক্ষা করেছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল, সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে, যে একটাও চাকরি যাবে না। আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধাযুক্ত যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে একজনেরও চাকরি যাবে না। যার যেখানে যা আইনি পরামর্শ, সাহায্য, সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে। আমরা কথা রেখেছি, একজনেরও চাকরি দিতে দিইনি। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার চাকরি দিতে চায়, আর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায়। দেখুন, এই কথাটার মানে কোনো জাস্টিফিকেশান আমি বুঝে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট তো চাকরি দেয়ও না, চাকরি রক্ষাও করে না। আর একটা সরকারি চাকরি থেকে একজন মানুষকে দুমদাম বাদও দেওয়া যায় না, তার কিছু প্রোটোকল আছে। হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে বিচারপতিরা রায় দিয়েছিলেন, তারা কি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দাঁত মেজে এসে রায় দিয়ে দিলেন যে না আজকে ভাল লাগছে না, 25,000 লোককে বাড়ি পাঠিয়ে দিই? তারা তো করেননি, তারা তো উন্মাদ নন, তারা তো আইন পড়ে এসেছেন এবং কনস্টিটিউশনাল মেকানিজম হিসেবে সার্ভিস জুরিসপ্রুডেন্স যে ধরনের পলিসি বা যে ধরনের প্রিন্সিপাল লে ডাউন করেছে সেই প্রিন্সিপাল অনুসারে রায় দিয়েছে। হঠাৎ করে এক বিচারপতির মনে হলো যে আমার ওকে ভালো লাগে না, ওকে ফাঁসি দিয়ে দিই। এটা ক্লাস 5-এর ওই ক্লাস মনিটরের টিফিন চুরির কেস নয়, এটা ইয়ার্কি ফাজলামির জায়গা নয়। ফলে এটা ভেবে নেওয়া কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টে গেলাম মানেই আমার 7 খুন মাফ হয়ে গেল। সুপ্রিম কোর্ট এখনও অবধি বলেননি যে হাইকোর্ট রায়টা ভুল দিয়েছিল কিংবা হাইকোর্ট রায়টা অনৈতিক দিয়েছিল, অথবা হাইকোর্টের রায়কে আমরা ক্যান্সেল বলছি বা ওভাররুল করছি, ওভারটার্ন করছি, সেটা কিন্তু একবারও বলেনি। স্টে দেওয়া হয়েছে একটা ইকোনমিক স্টেবিলিটির জন্যে, স্টে দেওয়া হয়েছে সোশ্যাল জাস্টিসের জন্যে। তার কারণ এই যে 1 মাসের মধ্যে একটা রুটলেসলি ফেরত দিতে বলা হয়েছিল, সেটার মধ্যে কিছু লিমিটেশন ছিল বলে আমি অবশ্যই মনে করি যে 1 মাসের মধ্যে এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা 12% সুদের হারে সাধারণ মধ্যবিত্ত যারা ক্লারিক্যাল পোস্টে ছিলেন, শিক্ষক পোস্টে ছিলেন, এদের ফেরত দেওয়া বেশ ডিফিকাল্ট হয়ে যেত এবং তারা অবসাদে পড়ে যেতে পারতেন, অসুস্থ হতে পারতেন, আত্মহত্যার পথ বেছে নিতে পারতেন, যে কোনো রকম খারাপ দিকে ব্যাপারটা মোড় নিতে পারত। সেখান থেকে সুপ্রিম কোর্ট যথাযথ কাজ করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের দায়বদ্ধতা নয় কাকে চাকরি দেওয়া হবে কাকে হবে না। তাই যদি হয় তাহলে এত ফাঁকা পথ পড়ে আছে কেন? আচ্ছা, 8 থেকে 10,000, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন যে 8 থেকে 10,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে? সিপিএম করেছে, বিজেপি করেছে, কংগ্রেস করেছে, আপ করেছে, কে করেছে? কেউ করেনি। লোক নেই, ছাত্র নেই, সেই কারণে বন্ধ হয়ে গেছে। শিক্ষক নেই, অশিক্ষক কর্মচারী নেই, ছাত্র আসে না, সেই জন্যে 8 থেকে 10,000 গ্রাম বাংলার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এগুলি সমস্ত বন্ধ হয়ে গেছে। আমার নিজের চোখের সামনে আমার পাড়ায় 2টি সরকারি স্কুল বন্ধ হয়ে গেল লাস্ট 5 থেকে 7 বছরে। কেন হলো? কোনো উত্তর নেই। আমি এক্সপেক্ট করবো নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরটা দেবেন। এখন ঘটনাটা হচ্ছে, দেখুন, সব কিছুকে রাজনীতির ওই কেতাবি খেলায় ফেলে দিলে হবে না। বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে টিকিয়ে রাখবার জন্যে আক্ষরিক অর্থেই কোনো সোশ্যাল প্ল্যানিং এরা করেননি। এনারা সবসময় মেয়েদের কথা বলেন। আমি একাধিকবার বলেছি যে আমরা জাপানের ওমেন ইকোনমিক্সের থেকে তো কিছু শিখলাম না। আমরা তো শিখলাম না মেয়েদের কী করে প্রোডাকশানে আনতে হবে, আমরা কিছু ভাতায় সীমিত করে দিলাম। আমরা তো মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবলাম না। আমরা কন্যাশ্রীর কথা ভাবলাম, কিন্তু আমরা তো এটা দেখলাম না যে আচ্ছা কন্যাশ্রী দেওয়ার পরেও কেন বাল্যবিবাহের হার ঊর্ধ্বমুখী, কেন এখনও গ্রাম বাংলায় এই পণ প্রথা এখনও দাপিয়ে বেড়াচ্ছে। এগুলো একটাও আমার গল্প কথা নয়, এগুলো ল্যান্ডসেটের স্টাডি আছে, কিংবা ইকোনমিক টাইমসের স্টাডি আছে, কিংবা ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টাডি রয়েছে, বিভিন্ন মিডিয়া হাউসের, বিভিন্ন রিসার্চ ফার্মের স্টাডি আছে, কোথাও কোথাও গভর্নমেন্টের নিজস্ব ডেটা আছে এর ওপরে।
সেইগুলো আপনারা কেন ডেটা ভিত্তিক একটা সলিউশনের রাজনীতি করছেন না, যে আমরা কিভাবে বাংলার যুব সমাজকে অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে পারি? আপনি যে কোনো মেট্রোপলিটন সিটিতে চলে যান, সেটা ব্যাঙ্গালোরে হতে পারে, হায়দ্রাবাদে হতে পারে, বম্বেতে হতে পারে, যে কোনো জায়গায় চলে যান, যে কোনো রাজ্যে, আপনি দেখতে পাবেন যে হাজার হাজার বাঙালি, এরা ওখানকার প্রবাসী বাঙালি নয়, এরা এইখানে জন্মেছে, কলকাতায় বড় হয়েছে, উত্তরবঙ্গে বড় হয়েছে, দক্ষিণবঙ্গে বড় হয়েছে, এখানে পড়াশোনা করেছে কিন্তু কাজ পায়নি, অথবা নিজের যোগ্যতা অনুসারে যে বেতন তার পাওয়ার কথা ছিল সেটা পায়নি, সেই কারণে তারা অন্যান্য রাজ্যে চলে গেছে, অন্য দেশে চলে যাচ্ছে। এটা সোজা ব্যাপার ব্রেন ড্রেন। আপনি কেন ব্রেন ড্রেন, পরিযায়ী শ্রমিক, এই যে ইন্টারকন্টিনেন্টাল এবং ইন্ট্রাকন্টিনেন্টাল মাইগ্রেশন, এইগুলোকে কেন আপনি সমাধান করতে পারছেন না? এইগুলো নিয়ে আপনার কোনো রকম চিন্তাভাবনা নেই, আপনার আর্থসামাজিক উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা নেই। কতগুলো ঘুষ দিয়ে ঢোকা বদমাশ লোক যারা এন্টায়ার শিক্ষা ব্যবস্থাটাকে পলিউট করলো, তাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন। আমি এক্সপেক্ট করছি যে অনারেবল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিই বোধহয় তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী বলে যা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট, অবভিয়াসলি তাকে ভোটে জিততে হবে। কিন্তু আমরা আশা রাখি আপনার থেকে যে আপনি অন্তত এই ধরনের অনৈতিক বেআইনি কাজকর্ম বা এই ধরনের বেআইনি যে স্টেটমেন্ট বা অনৈতিক স্টেটমেন্ট, অসামাজিক স্টেটমেন্ট, এগুলো দেবেন না, এবং দয়া করে আপনি একটা সমাধানের রাজনীতি করুন। শুধুমাত্র কতগুলো ভোটের খেলার কেতাবি অঙ্ক খেলে একে একটু পাইয়ে দেওয়া, তাকে একটু পাইয়ে দেওয়া, কিংবা দুর্নীতি করা, এই জিনিসগুলোর মধ্যে সীমিত না থেকে সমাধানের রাজনীতি করুন, গোড়ার প্রবলেমটা সলভ করুন, এবং তাহলেই আমার মনে হয় যে বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু উনি তো বলছেন যে তৃণমূল কংগ্রেস বাম বিজেপির নয় বেকারত্ব নয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। দেখুন, ডেটা অন্তত তো সে কথা বলে না। কর্মসংস্থানের ব্যবস্থাটা কোথায় করেছে, কোন ফিল্ডে করেছে, তার একটা সার্ভে নিশ্চয়ই ওনারা প্রকাশ করতে পারবেন। ওনারা হোয়াইট পেপার নিয়ে এত কিছু বলেন বিভিন্ন গভর্নমেন্টকে, এজেন্সিকে। আমি এক্সপেক্ট করব যে তারা একটা হোয়াইট পেপার পাবলিশ করুন। হ্যাঁ, নিউ টাউনে এতে আমাদের সেক্টর 5-এ কতগুলো আইটি ফার্ম গজিয়ে উঠেছে। সেই আইটি ফার্মগুলোর বেতন অত্যন্ত কম, এবং একজন ইঞ্জিনিয়ার তার যা যদি 100 টাকা তার মাইনে হওয়া উচিত ভারতের বাজারে, তাকে এখানে 40 টাকায় কাজ করতে হয়। এবং গোটা জব মার্কেটে কলকাতার ইমপ্রেশন হচ্ছে এখানে সস্তায় কাজ পাওয়া যায়। শুধু আইটি বলে না, আপনি আইটি বলুন, লিগাল বলুন, মিডিয়া বলুন, আর্ট অ্যান্ড ক্রাফট বলুন, সমস্ত জায়গাতে এখানে ক্যাশ ফ্লো নেই। আপনি যে কোনো বাজারে চলে যান, বড় বাজার চলে যান, ইলেকট্রনিক্সের মার্কেটে চাঁদনিতে চলে যান, আপনি টেক্সটাইলের অন্য কোথাও চলে যান, আপনি ফিল্মের বাজারে চলে যান, সব জায়গাতেই দেখবেন যে পপুলেশনটা একই আছে, পপুলেশন এক আছে। দেখুন, এদের না অর্থনৈতিক ধারণাটাই খুব অস্পষ্ট। ভালো করে বুঝতে হবে যে এই মুহূর্তে বাংলার সমস্যাটা কী। খুব সংক্ষেপে বলে দিচ্ছি। লকডাউনের সময় একটা বড় অঙ্কের মানুষ ছিলেন যারা ঘরবন্দি হয়ে গেছিলেন, কিন্তু তাদের কাজ ছিল। এই যে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা আপার ইনকাম গ্রুপ, তাদের রোজগার একই ছিল, কিন্তু এক্সপেন্ডিচার কমে গেছিলো। তার কারণ বাজারহাট বন্ধ, বাইরে বেরোতে হচ্ছে না, সবই জীবনযাপন লিমিটেড হয়ে গেছে। যেই মুহূর্তে এক্সপেন্ডিচার কমে গেছিলো, তখন মানুষের হাতে একটা বড় অঙ্কের ক্যাশ চলে এসেছিলো। সোজা ব্যাপার, সাধারণ ভাষায় সেভিংসটা তার হাতে কিছুটা ক্যাশ ডিপোজিটেড হয়েছিল। যেই মুহূর্তে লকডাউনের পরে বাজারটা খুলতে আরম্ভ করলো, তখন কিন্তু মানুষের পপুলেশনটা একই রইল, ইনকামও এক রইল, এক্সপেন্সটা তার রেগুলার এক্সপেন্সের থেকে বাড়তে আরম্ভ করলো। তার কারণ অবভিয়াসলি আমি আমার কাছে একটা এক্সট্রা ক্যাশ রয়েছে, তো আমি যদি 2 দিন বিরিয়ানি খাই, আমি এখন 4 দিন বিরিয়ানি খাচ্ছি। তো অবভিয়াসলি যখনই এক্সপেন্ডিচারটা বাড়লো, তখনই কিছু সার্ভিস সেক্টর বাড়লো, কিছু ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশনে বাড়লো, কিছু লজিস্টিক্সে বাড়লো। এন্টায়ার মার্কেটে প্রচুর নতুন দোকান দেখতে পাবেন, নতুন রেস্তোরাঁ হচ্ছিল, ইত্যাদিতে সেলন খুলছিল, নানা কিছু হচ্ছিল। আমরা সেটা থেকে ভেবে নিলাম যে উড়ে বাবা, বাজারে কি একটা মারাত্মক বুম হয়েছে। এইটাই হচ্ছে ভুল আন্ডারস্ট্যান্ডিং। তার কারণ মানুষের ইনকাম বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়েনি, নতুন ইন্ডাস্ট্রি হয়নি। তাহলে কি হলো? ওই যে লকডাউনে ক্যাশ ডিপোজিটেড হয়েছিল, ওই ক্যাশটা এবার খরচ হতে আরম্ভ করলো। আপনি 2023-এর থার্ড কোয়ার্টার থেকে আপনি যদি বা লাস্ট কোয়ার্টার থেকে আপনি যদি দেখা আরম্ভ করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট ইজ নাও স্ট্যাগনেন্ট। এখানে আর ওই ক্যাশ ফ্লোটা নেই। তার কারণ বাজারে লোক আছে, বাজারে লোকজন আসছে, ঘোরাঘুরি করছে, দেখছে, কিনছে না। তার কারণ ক্যাশের অভাব আছে মানুষের হাতে। মানুষের হাতে অর্থের অভাব তৈরি হয়েছে এই মুহূর্তে, বিশেষত মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং আপার ইনকাম গ্রুপ। এই লোকদের হাতে সবথেকে ক্রাইসিস হচ্ছে ক্যাশ ফ্লো। বাজারে ক্যাশের রোল অফ নেই। একটা টাকা কয়েকটা গ্রুপ, কয়েকটা কোম্পানির হাতে সীমাবদ্ধ হয়ে রয়েছে। সেই টাকাটাকে তারা কখনো ইউজ করছে বা অ্যাবিউজ করছে, কিন্তু মুদ্রা যে গল্পটা ছিল ক্যাশ ফ্লো, যে সেই ইনকামটা আর তৈরি হলো না। ফলে সেইভাবে আমার মনে হয় যে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা রিসার্চ করেন, যারা ওনাকে ইনপুট দেন, তাদের ইনপুটটা সম্পূর্ণই ভুলভাল, তাদের বাস্তবিক কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রিসার্চের ভুল ইন্টারপ্রিটেশন করছেন। আমার মনে হয় যে আপনারা রিসার্চটা ঠিকভাবে করুন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটের প্রবলেমটা কোথায়। অসংখ্য ধন্যবাদ।